হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি এমটিএস 2023 যে সিরিজ স্টার্ট করেছিলাম তার শিফট নম্বর 2। শিফট নম্বর 1 আপলোড করা হয়েছে, সেটা তোমরা দেখতে পারো। আজকে আমরা করব শিফট নম্বর 2 এর ফার্স্ট কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে এ একটি কাজ 36 দিনে করতে পারে এবং বি সেই কাজ 48 দিনে করতে পারে। বি 12 দিন কাজ করার পরে ছেড়ে দেয়, তাহলে এ অবশিষ্ট কাজ শেষ করতে কতদিন সময় নেবে? তো এটা টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্ক, যেখানে আমরা করতে পারি এ হচ্ছে 36 দিনে কাজ শেষ করে, বি সেই কাজ শেষ করে 48 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক বার করার জন্য কী করবো আমরা, 36 এবং 48-এর এলসিএম বার করবো। তাহলে এটা 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 18 দুগুণে 36 আর 24 2 হয় 48। আবার 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 9 আর এখানে পাবো 12। 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে পাবো 3, এখানে পাবো 4। তাহলে এলসিএম কত হবে, এলসিএম হবে 2 2 4, 4 4 হচ্ছে 16, 16 আর 9 মাল্টিপ্লাই করলে আমরা পাই 144। তাহলে আমরা এটা এলসিএম কত পেলাম, সেটা হচ্ছে 144 পেলাম। এই 144 যেটা পেলাম সেটা পেলাম আমরা টোটাল ওয়ার্কের পরিমাণ। তাহলে এখানে আমরা এর এফিসিয়েন্সি কত পাবো, এর এফিসিয়েন্সি 36 দিয়ে 144 কাটলে পাবো 4 এবং 48 দিয়ে 144 কাটলে পাবো 3। তার মানে এখানে 4 হচ্ছে এর এফিসিয়েন্সি এবং 3 হচ্ছে বি এর এফিসিয়েন্সি। এবার বলেছে বি 12 দিন কাজ করে, তাহলে বি একদিনে যদি 3 ইউনিট কাজ করে তাহলে বি মাল্টিপ্লাইড বাই 12, তাহলে এটা হবে 3 মাল্টিপ্লাইড বাই 12, তার মানে হচ্ছে বি 12 দিনে 36 ইউনিট কাজ করেছে। তারপর বলেছে অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে। তাহলে অবশিষ্ট কাজ কত থাকবে আমাদের, তাহলে এ সময় নেবে 144 থেকে যদি 36 মাইনাস করি তাহলে 144 মাইনাস 36, এই কাজটা অবশিষ্ট থাকবে, ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি মানে হচ্ছে 4। তাহলে উপরে যদি আমরা মাইনাস করি তাহলে সেইটা পাবো 108 ডিভাইডেড বাই 4, তার মানে এইটা পাবো আমরা 4 2 হচ্ছে 8, 2 থাকে 4 7 হচ্ছে 28। তাহলে এ অবশিষ্ট কাজ 27 দিনে শেষ করবে, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। একজন পুলিশ তার থেকে 650 মিটার এগিয়ে থাকে একজন চোরকে তাড়া করে। যদি তারা ঘন্টায় 9.5 কিলোমিটার এবং 6.5 কিলোমিটার বেগে যায়, তাহলে পুলিশের হাতে ধরা পড়ার আগে চোর কত দূরত্ব যাবে? তো এখানে আমাদের বলেছে চোর এবং পুলিশ ছিল, যাদের মধ্যে দূরত্ব ছিল 630 মিটার। তো পুলিশ যদি এখানে থাকে এবং চোর তার থেকে আমাদের বলেছে 630 মিটার এগিয়ে ছিল, তাহলে এখানে যদি আমরা থিফকে ধরি তাহলে বলেছে ঘন্টায় 9.5 কিলোমিটার, এটা হচ্ছে পুলিশের স্পিড। যেহেতু পুলিশটা চোরকে একসময় ধরে নেবে তার জন্য পুলিশের স্পিডটা বেশি হবে। আর 6.5 কিলোমিটার পার আওয়ার যেটা আছে সেটা হচ্ছে চোরের স্পিড, এটা হচ্ছে 6.5 কিলোমিটার পার আওয়ার। তারপর বলেছে যে এরমভাবে যদি দৌড়ায় তাহলে পুলিশের হাতে ধরা পড়ার আগে চোর কত দূরত্ব যাবে। তো আমরা প্রথমে দেখব যে 630 কিলোমিটার যে দূরত্ব আছে সেটা প্রথমে তাদের মধ্যে যে ডিস্টেন্স থাকবে সেটা আস্তে আস্তে কভার হবে। তাহলে এই 630 মিটার যে দূরত্ব আছে সেটা কভার করতে টোটাল কত টাইম লাগছে, তাহলে যেই টাইমটা লাগবে সেই টাইমটা চোরটা অতিরিক্ত দৌড়াবে, তাহলে সেখান থেকে আমরা কত মিটার দৌড়েছিল সেটা আমরা বার করব। তো এখানে যদি আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে তাদের মধ্যে হচ্ছে কার্যকরী দূরত্ব কত আছে, সেটা হচ্ছে 650 মিটার। তাহলে 650 মিটার দূরত্ব দৌড়াতে কত টাইম লাগবে, তাহলে এখানে আমাদের যেহেতু দুজনে গতিশীল তাহলে রিলেটিভ স্পিড বার করব। রিলেটিভ স্পিড তারা যদি একই দিকে দৌড়াচ্ছে তার জন্য রিলেটিভ স্পিডটা ঘটিয়ে দেবো। তার মানে 9.5 থেকে 6.5 দিয়ে আমরা বিয়োগ করি, তাহলে এখানে আমরা 3 কিলোমিটার পার আওয়ার এটা পেয়ে যাবো আমাদের তাদের রিলেটিভ স্পিড। তাহলে এখানে আমরা টাইম কত পাবো দেখো, টাইম ইজ ইকুয়াল টু আমরা পাবো টোটাল ডিস্ট্যান্স, সেটা ছিল 630 মিটার ডিভাইডেড বাই স্পিড। এখানে 630 মিটার, এখানে দেখো স্পিডটা আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে 630 মিটারকে আমরা প্রথমে কিলোমিটার করার জন্য 1000 দিয়ে ডিভাইড করব, আর তাকে আমরা ডিভাইড করব স্পিড দিয়ে, তার মানে এইটা হবে এত হচ্ছে ঘন্টা। এই যে ঘন্টা, সেই ঘন্টা ধরে চোরটা এবং পুলিশটা দৌড়ালে পুলিশটা চোরটাকে ধরে নেবে। তাহলে আমাদের টোটাল টাইম পেলাম এত ঘন্টা। এবার আমাদেরকে বলেছে যে চোর কত দূরত্ব যাবে। তাহলে চোর যদি 1 ঘন্টায় যদি আমাদের 6.5 কিলোমিটার যাই, তাহলে এত ঘন্টায় কত কিলোমিটার যাবে, তাহলে এইটাকে আমরা 6.5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আর 6.5কে দশমিক তুলে বসতে পারি আমরা 65/10। তাহলে দেখো উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য যদি কাটি, এখানে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখানে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য যদি আমরা কাটি তাহলে এখানে হচ্ছে 1000, তাহলে উপরে শূন্য নিচে শূন্য, 100কে 5 দিয়ে কাটলে হবে 20, আর 65কে 5 দিয়ে কাটলে পাবো 13। তারপর একই রকমভাবে 3 দিয়ে যদি 63কে কাটি তাহলে এখানে আমরা পাবো 21। তাহলে উপরে আমরা কী পেলাম দেখো, 21 মাল্টিপ্লাইড বাই 13, আর নিচে পেলাম 20 মাল্টিপ্লাইড বাই 10, তার মানে এটা লিখতে পারি 200। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা টোটাল যে ডিস্ট্যান্স চোরটা পুলিশটির হাতে ধরা খাওয়ার আগে দৌড়েছে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা যদি 21কে যদি 13 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পাবো 210 প্লাস 63, তার মানে এটা আমাদের হয়ে যাবে কত, 273। আর একে ডিভাইড করতে হবে কত দিয়ে, 200 দিয়ে। তাহলে এইটা যদি ডিভাইড করি তাহলে প্রথমে 1 দিয়ে যাবো, তাহলে এখানে থাকে 37, এখানে দশমিক যদি নিই তাহলে শূন্য বসাবো। তাহলে এটা যদি 4 দিয়ে দিই তাহলে 800 হয়ে যাবে। তাহলে এখানে আমরা 3 দিয়ে দেবো, তাহলে 3 200 হবে 600, 0 3 130 এক্সট্রা থাকছে। তাহলে 1.3 পরে আবার সামথিং অ্যাড হবে। তাহলে এখানে আমরা অপশান কোনটা লাগাতে পারি, এটা হচ্ছে 1.2 এর থেকে অনেক বেশি, তাহলে এখানে আমরা অপশান
4 কিলোমিটার, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 বলেছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস বি কিউব, এখানে একটা টার্ম আছে, তারপরে টার্ম হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এবং তারপরের টার্ম হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর হচ্ছে চতুর্থ সমানুপাতি দেওয়া নির্ণয় করতে হবে। তো আমাদের চারটি যদি সংখ্যা বা রাশি থাকে এ বি সি ডি, তাহলে এখানে আমরা সমানুপাতি আছে মানে এইটা এরকম করে লিখতে পারি যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি আকারে লিখতে পারি। তাহলে চতুর্থ সমানুপাতি মানে হচ্ছে এখানে ডি, তাহলে ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি সি ডিভাইডেড বাই এ। তাহলে এইটা বলার কারণ হচ্ছে যে আমাদের চতুর্থ সমানুপাতি কী করে হয় সেটা আমরা এখানে দেখালাম। তাহলে আমাদের যে তিনটি টার্ম আছে সেই তিনটি টার্মকে বি সি ডিভাইডেড বাই এ, মানে হচ্ছে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে বি এবং সি মাল্টিপ্লাইড বাই বি এবং সি মাল্টিপ্লিকেশন এবং তাকে আমরা এ দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা চতুর্থ সমানুপাতিটা পাবো। তো এখানে একই রকমভাবে আমরা সলভ করার চেষ্টা করব। এখানে আমাদের বি এবং সি কে আছে না, আমরা সুবিধার জন্য পুরো এটা বি এবং এটা সি আকারে লিখলাম। তাহলে বি মাল্টিপ্লাইড বাই সি, তার মানে এটা কত লিখতে পারি দেখো, এইটা মাল্টিপ্লাইড বাই এটা লিখবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেটা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা ডিভাইডেড বাই কত হবে, এটা ডিভাইডেড বাই প্রথমকার টার্মটা হবে। তাহলে প্রথমকার টার্মটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তার মানে এটা এ প্লাস বি দুবার লিখতে পারি। আর এখানে আছে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার উপরে দেখো এ প্লাস বি, নিচে এ প্লাস বি কাটে, উপরে আরেকটা এ প্লাস বি, নিচে আরেকটা এ প্লাস বি কাটে, এ মাইনাস বি কাটে। তাহলে উপরে আমাদের কি থাকলো, উপরে থাকলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে আমাদের আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 4 দিয়েছে আমাদেরকে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে একটা পাই চার্ট দেওয়া আছে। বলেছে দ্য পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন ইন 5 ভিলেজেস ইন এ ইয়ার। বলেছে একটি বছরের মধ্যে 5টি গ্রাম আছে এ বি সি ডি ই, এই 5টি গ্রামের টোটাল পপুলেশন হচ্ছে 50,000, তার পার্সেন্টেজ শেয়ার আমাদেরকে দেওয়া আছে। যেমন এর পপুলেশন হচ্ছে 15%, এই 50,000-এর মধ্যে বি এর পপুলেশন হচ্ছে 20%, সি এর পপুলেশন হচ্ছে 25%, ডি এর 30% এবং ই এর হচ্ছে 10%। এরকমভাবে তাদের পপুলেশনের শেয়ার আছে, মানে কার কত পপুলেশন সেটা আমাদেরকে পাই চার্টের মধ্যে দেখানো হয়েছে। তারপর বলেছে দ্য রেশিও অফ পপুলেশন ইন ভিলেজ বি অ্যান্ড ডি, বি এবং ডি এর মধ্যে যে পপুলেশনের রেশিও সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমাদেরকে এক্সাক্ট নাম্বার বার করতে বলেনি, শুধুমাত্র পপুলেশনের রেশিও বার করতে বলেছে। তাহলে পপুলেশনের রেশিও যদি যেহেতু বার করতে বলেছে, তাহলে আমাদের যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেল দিয়েই বা পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজ দিয়ে আমরা বার করবো। এখানে টোটাল পপুলেশন বার করার কোনো দরকার নেই। তাহলে রেশিও আমাদেরকে বার করতে বলেছে বি এবং ডি এর। তাহলে বি এর যে পার্সেন্টেজ সেটা কত ছিল, প্রথমে সাদাটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। তাহলে বি এর পার্সেন্টেজ ছিল আমাদের দেখো 20%, তাহলে এটা 20 অনুপাত কত হয়ে যাবে, ডি এর পার্সেন্টেজ কত, ডি মানে হচ্ছে আমাদের এইটা, তাহলে ডি ছিল আমাদের 30%। তাহলে এটা যদি আমরা রেশিও করি তাহলে 2:3 হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমাদের রেশিও। তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পি এবং কিউ একে অপরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হিসেবে আছে এবং পি হলো 10 যখন কিউ 6, পি যদি 15 হয় তবে কিউ এর মান কত হবে। তো এইটা আমাদের ভেদের বা ভেরিয়েশন অঙ্ক দিয়েছে, যেখানে আমাদের প্রথমে একটা রিলেশন বলা আছে। রিলেশনটা হচ্ছে পি ভ্যারিজিয়াস 1/কিউ বা কিউ ভ্যারিজিয়াস 1/পি, যে কোনো একটা লিখলে সেটাকে আমরা একই টার্ম বোঝাবো। তাহলে এখানে যে কোনো একটা আমরা লিখলাম, তাহলে পি ভ্যারিজিয়াস 1/কিউ যদি লিখি তাহলে এখানে মাঝখানে যে সাইনটা আছে সেটাকে ওঠানোর জন্য আমাদের একটা ধ্রুবক টার্ম নিতে হয়। তাহলে পি ইজ ইকুয়াল টু এ বাই কিউ যদি করি, যেখানে এ হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম। এবার বলেছে প্রথমে যে পি হলো 10 যখন কিউ হবে 6, তাহলে এখানে আমরা সমীকরণটাতে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে পি এর মান দেওয়া আছে 10, তাহলে 10 ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই কিউ মানে দেওয়া আছে 6, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 6×10=60। তাহলে আমরা যখন ধ্রুবকটা পেয়ে গেলাম তখন আমরা দ্বিতীয় কন্ডিশনে যাব। বলেছে পি যখন 15, তাহলে পি যদি 15 হয় তাহলে এই সমীকরণে আমরা বসাবো। তাহলে পি মানে দেওয়া আছে 15, এবার কিউ এর মানটা বার করতে বলেছে, কিউ এর মানটা বার করতে বলেছে আর এর মানটা আমরা বার করলাম, সেটা উপরে বসিয়ে দেবো 60। তাহলে 15 দিয়ে যদি 60কে কাটি তাহলে এখানে আমরা পাবো 4, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 4, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। রাম 18 ঘন্টার মধ্যে একটি কাজ কমপ্লিট করতে পারে, রাম ও নরেশ 9 ঘন্টার মধ্যে এই কাজটি করতে পারে। রাম ও নরেশ, প্রথমে বলেছে শ্যাম ও নরেশ 9 ঘন্টায় করতে পারে, রাম এবং নরেশ 12 ঘন্টায় করতে পারে, তাহলে শ্যামের একা কাজটি করতে কতক্ষণ লাগবে। তো এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক কনসেপ্ট, যেখানে বলেছে রামকে যদি 8 ধরি সে কাজ করে 18 ঘন্টায়। তারপর বলেছে শ্যাম এবং নরেশ কাজ করে, এটা হচ্ছে 18 ঘন্টায়। শ্যামকে যদি এস এবং নরেশকে যদি এন ধরি তারা কাজ করে হচ্ছে 9 ঘন্টায় এবং রাম এবং নরেশ করে 12 ঘন্টায়। তাহলে আর প্লাস এন ইজ ইকুয়াল টু 12 ঘন্টায়। তাহলে 9, 12 এবং 18 যদি লসাগু করি তাহলে এইটা পাবো 36 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, যেখানে আর এর এফিসিয়েন্সি হয়ে যাবে 2
এস প্লাস এনের এফিসিয়েন্সি হয়ে যাবে 4 এবং আর প্লাস এনের এফিসিয়েন্সি হয়ে যাবে 3। তাহলে এখানে আমাদের বলেছে যে শ্যামের কাজটি একা করতে কতক্ষণ সময় লাগবে। তো এখানে আমাদের এবার এফিসিয়েন্সি বার করতে হবে কার, শ্যামের। তাহলে এখানে দেখো আর এর এফিসিয়েন্সি অর্থাৎ রামের এফিসিয়েন্সি আমাদের কত আছে 2, আর আর প্লাস এনের এফিসিয়েন্সি আমাদের আছে 3। তাহলে রামের এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে তার সাথে কত যোগ করলে 3 পাবো, তাহলে নরেশের এফিসিয়েন্সি আমরা পেয়ে যাবো 1। তাহলে এখানে দেখো এস প্লাস এনের এফিসিয়েন্সি আমাদেরকে দেওয়া আছে 4, তার মধ্যে এনের এফিসিয়েন্সি যদি 1 বসায় তাহলে শ্যামের এফিসিয়েন্সি কত পাবো, 3 পেয়ে যাবো। তাহলে শ্যামের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3। তাহলে টোটাল আমাদের যে ওয়ার্ক সেটা কত ছিল 36 ইউনিট। তাহলে 36 ইউনিট কাজ করতে নরেশের শ্যামের কত ঘন্টা সময় লাগবে, শ্যামের সময় লাগবে 36, অর্থাৎ টোটাল ইউনিট টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই শ্যামের এফিসিয়েন্সি, এটা হচ্ছে 3। তাহলে এটা হয়ে যাবে 12 ঘন্টা, এটা সময় লাগবে, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 7 দিয়েছি সিম্পলিফিকেশন থেকে। প্রথমে আছে 16 পূর্ণ 2 5 মাইনাস 12 পূর্ণ 1 15 ডিভাইডেড বাই 3 পূর্ণ 4 81। তো এটা আমরা প্রথমে যদি পূর্ণগুলোকে ভাঙার চেষ্টা করি তাহলে কী পাবো, দেখো 5 16 হয় 80, 80 প্লাস 2 তার মানে এটা পাবো আমরা 82 ডিভাইডেড বাই 5, মাইনাস পাবো 12 15 180 আর 180 প্লাস 1 তার মানে এটা 181 ডিভাইডেড বাই 15, আর এখানে আছে ডিভাইডেড বাই কত আছে দেখো 3 81 হয় 3 আর 24 তার মানে হচ্ছে 243 প্লাস 4 মানে এইটা পাবো আমরা 247 ডিভাইডেড বাই 81। এবার দেখো এখানে যে ডিভিশনটা আছে সেই ডিভিশনটাকে আমরা যদি মাল্টিপ্লিকেশনে কনভার্ট করি তাহলে আমাদের 247 বা 81টা আমাদের 81 বাই 247 হয়ে যায়, যেহেতু উল্টে যায়। তাহলে এখানে আমরা যদি করার চেষ্টা করি তাহলে এটা আমাদের হয়ে যাবে 81 ডিভাইডেড বাই 247। তাহলে এই পার্টটাতে যদি আমরা এবার লসাগু করি তাহলে লসাগু করলে কত হবে, দেখো লসাগু করলে হবে 15। তাহলে 82কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে বসাই তাহলে 3 2 হয় 6 আর 3 8 হচ্ছে 24, তাহলে 246 মাইনাস এখানে হয়ে যাবে 181 মাল্টিপ্লাইড বাই 81 ডিভাইডেড বাই 247 এইটা পাবো। তাহলে এখানে যদি মাইনাস করি 246 থেকে 181 তাহলে এখানে আমরা পাবো 5 আর এখানে পাবো 6 65 আর নিচে পাবো আমরা 15 ডিভাইড মাল্টিপ্লাইড বাই 81 247। এবার দেখো যদি কাটাকাটি করি তাহলে 3 দিয়ে 15 কাটলে পাবো 5 আর 3 দিয়ে 81 কাটলে পাবো 27, 5 দিয়ে 65 কাটলে পাবো 13, আর এটা যদি কাটি 13 দিয়ে 247 তাহলে এখানে পাবো 13 দুগুণে 26 হয়ে যায়, তাহলে সেটা যাবে না, 13কে 13 আর এখানে পাবো 117, তাহলে 9 13 হচ্ছে 117। তাহলে আমাদের আনসার কত আসবে 27 ডিভাইডেড বাই 19। তাহলে 27 ডিভাইডেড বাই 19 যদি এটা ভাগ করলে আমাদের থাকবে 1/8 এইটা হচ্ছে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। একটি বিষয়ে 13 জন শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে আমাদেরকে 66, প্রথম 7 শিক্ষার্থীর গড় 67 এবং শেষ 7 শিক্ষার্থীর গড় দেওয়া আছে 69। তাহলে সপ্তম শিক্ষার্থী অর্থাৎ 7 নম্বর যে ছাত্র বা ছাত্রী হবে তার হচ্ছে গড় নম্বর, তার নম্বর কত ছিল। তো এখানে আমাদেরকে দেখো প্রথমে বলা আছে 13 জনের গড় দেওয়া আছে 66, তাহলে এখান থেকে আমরা 13 জনের যে মোট নাম্বার সেটা পাবো। তাহলে এখানে আমরা কত পাবো 13 মাল্টিপ্লাইড বাই 66। তারপরে দ্বিতীয় শর্ত বলেছে প্রথম 7-এর গড় হচ্ছে 67, তাহলে প্রথম 7-এর গড় 67 মানে এখানে লিখতে পারি প্রথম 7-এর টোটাল নাম্বার হচ্ছে 7 মাল্টিপ্লাইড বাই 67। তার সাথে দেওয়া আছে শেষ 7-এর গড় হচ্ছে 69, তাহলে শেষ 7-এর গড় 69 মানে হচ্ছে 7 মাল্টিপ্লাইড বাই 69। তাহলে দ্বিতীয় যে শর্ত আছে সেখানে এখানে 7টা স্টুডেন্ট এখানে 7টা স্টুডেন্ট, আর তাহলে আমাদের টোটাল 14টা স্টুডেন্ট আসছে। তাহলে 14টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টের নাম্বার হচ্ছে আমাদের ডবল হয়ে গেছে, কিন্তু আমাদের প্রথম যে শর্তটা দেওয়া ছিল সেখানে আমাদের টোটাল ছিল 13 জন স্টুডেন্ট। তাহলে এই 14 জন স্টুডেন্টের মধ্যে থেকে যদি 13 জন স্টুডেন্টের যে টোটাল নাম্বার সেটা বাদ দিয়ে দিলে আমরা পাবো 7 নম্বর যে স্টুডেন্ট অর্থাৎ 7 স্টুডেন্টের আমরা নাম্বারটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা দ্বিতীয় জন অর্থাৎ 14 জনের যে টোটাল নাম্বারটা পেয়েছি তাহলে সেটা যদি আমরা প্লাস করি তাহলে এই দুটো প্লাস করে আমরা এটা থেকে মাইনাস করব। তাহলে এখানে যদি আমরা প্লাস করি তাহলে উভয় দিক থেকে দেখো 7 কমন যায়, তাহলে এখানে আমরা পাই 67 প্লাস 69, তাহলে 7 মাল্টিপ্লাইড বাই এটা হয় 136। এবার এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 6 7 42 2 হাতে থেকে 4 3 7 21 আর 4 হচ্ছে 25-এর 5 হাত থেকে 2 7 থেকে 7 আর 2 হচ্ছে 9, তাহলে 952 পেলাম। এবার এইটা হবে কত হবে, এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 660, তার সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 318 8 থেকে 1 318 কত 19, তাহলে এইটা পাবো 8, এখানে পাবো 5, এখানে 7 আর তাহলে এইটা পাবো 858। তাহলে 952 থেকে যদি 858 মাইনাস করি তাহলে আমরা সপ্তম যে স্টুডেন্ট তার হচ্ছে টোটাল নাম্বার পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি মাইনাস করি তাহলে দেখো 12 থেকে 8 মাইনাস করলে প্রথম ডিজিট পাবো 4 একটা অপশানে আছে, তাহলে এখানে আমাদের 94 হয়ে যাবে সপ্তম শিক্ষার্থীর নম্বর। বাৎসরিক চক্রবৃদ্ধি সুদে একটি আসল 3 বছরের 6400 টাকা এবং 5 বছরে 8100 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। তো চক্রবৃদ্ধি সুদের এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা স্পেশাল ট্রিক্স আছে, সেটা হচ্ছে 3 বছরের যে টোটাল অ্যামাউন্ট আমরা পেয়েছি এবং 5 বছরের যে টোটাল অ্যামাউন্ট পেয়েছি সেটা আমরা রেশিও বার করব। তো এখানে দেখো 6400 এবং 8100 যদি রেশিও বার করি তাহলে দুটো শূন্য আগেই কেটে দাও,
তাহলে সহজ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 64 আর এখানে আমরা পাবো 81। তাহলে এই যে 3 বছর এবং 5 বছরের মধ্যে যে টোটাল টাইম গ্যাপ সেটা আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে 2 বছরের টাইম গ্যাপ। তাহলে 2 বছরের গ্যাপে যদি আমাদের অনুপাতটা 64 আর 81 হয়, তাহলে এইটাকে যদি আমরা বর্গমূল করে দিই, অর্থাৎ 64 বর্গমূল আর 81 যদি আমরা বর্গমূল করি, তাহলে যেটা পাবো সেটা আমরা পাবো 1 বছরের টাইম গ্যাপ, 1 বছরের গ্যাপ। তাহলে এখানে আমরা পাবো 64 বর্গমূল করলে 8 এবং 81 বর্গমূল করলে আমরা পাবো 9। তাহলে 8 এবং 9 যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 1 বছরের রেশিও। তাহলে 1 বছরের যে রেশিও সেটা আমাদের হচ্ছে এখানে 8 এবং 9 যেটা পেলাম সেটা মানে বোঝাচ্ছে যে 8 যদি আমাদের প্রিন্সিপাল থাকে, 8কে ধরলাম প্রিন্সিপাল, তাহলে সেটা 1 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে বেড়ে 9 ইউনিট হয়েছে। তার মানে এখানে যেটা বেড়েছে সেটা সুদ। তাহলে এখানে সুদটা কত হয়েছে, 1 ইউনিট সুদ পেয়েছি। তাহলে 1 ইউনিট যে সুদ পেয়েছি সেটার এবারে আমরা পার্সেন্টেজ হার বার করব। তাহলে আমরা টোটাল সুদ পেয়েছি কত, 1 ইউনিট। তাহলে এখানে আর বা সুদের হার হবে 1 ইউনিট সুদ পেয়েছি কত ইউনিটের উপর, বা আসল কত 8 ইউনিটের উপর, আর মাল্টিপ্লাইড বাই 100% করার জন্য। তাহলে এটা আমরা কত পাবো, 8 12 হবে 96, উপরে থাকবে 4, নিচে থাকবে 8। তাহলে 12 পূর্ণ 4-এর 8% এই যা হয়ে যাবে আমাদের সুদের হার, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। 2 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 1 একক মাত্রা সহ একটি আয়তঘন গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। তাহলে বর্গ এককে বা স্কোয়ার ইউনিটে ঘনকটির মোট পৃষ্ঠতলে ক্ষেত্রফল কত। তো এখানে আমাদেরকে 2 4 1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা আয়তঘনের মাপ দেওয়া আছে। আয়তঘনে আমরা মানে কেমন হয় সেটা হচ্ছে একটা ম্যাচ বাক্সের মতো তোমরা কম্পেয়ার করতে পারো। এইটা হয় আয়তঘন দেখতে, যার হচ্ছে একটা লেন্থ থাকে, একটা ব্রেথ থাকে এবং একটা হাইট থাকে। তাহলে এই আয়তঘনকে গলিয়ে হচ্ছে যার লেন্থ এখানে যদি 4 ধরি, ব্রেথ যদি আমরা 2 ধরি এবং হাইট দেওয়া আছে 1, তাহলে এইটাকে গলিয়ে একটা ঘনক তৈরি করা হয়েছে। ঘনক মানে আমরা জানি যে লুডুর ছক্কা, সেটা তোমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ধরতে পারো। লুডুর ছক্কা বা ঘনক যেটা থাকে সেটার প্রত্যেকটা সাইড হচ্ছে সমান হয়। তাহলে এইটাকে গলিয়ে যদি একটা ঘনক তৈরি করা হয়, তাহলে আমাদের বলেছে যেখানে চেঞ্জ কী হবে, তার লেন্থ ব্রেথ হাইট চেঞ্জ হতে পারে, কিন্তু তার ভলিউমটা দুটো ক্ষেত্রে সমান থাকবে। যেহেতু আমরা একই পরিমাণ বস্তু, ধরো যদি এই ঘনকটা বা আয়তঘনকটা যদি যে পরিমাণ লোহা দিয়ে তৈরি হয়েছে, সেই একই পরিমাণ লোহা দিয়ে যদি আমরা ঘনকটা তৈরি করি, তাহলে তাদের আয়তনটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা আয়তনটা পরস্পরের সাথে সমান করে দেবো। তাহলে এখানে আয়তঘনের যে আয়তন সেটার ফর্মুলা হয় 2 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 1 ইজ ইকুয়াল টু, একটা যদি ঘনক ধরি তার একটা সাইড যদি এ ধরি, তাহলে তার ঘনকের আয়তনের ফর্মুলা হয় এ কিউব। তাহলে এখান থেকে আমরা এ কিউব ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 2 মাল্টিপ্লাইড বাই 4কে আমরা লিখতে পারি 2 মাল্টিপ্লাইড বাই 2, আর 1 লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে এ এখানে যদি আমরা কিউব থাকে, তাহলে এটা কিউব রুট করলে আমাদের কত হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 2 ইউনিট। এটা হচ্ছে কিউবের একটা সাইডের দৈর্ঘ্য। তাহলে এখানে বলা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে 6 ইন্টু এ স্কোয়ার। যেহেতু ঘনকের টোটাল আমাদের পৃষ্ঠ বা তল থাকে 6টা এবং একটা তলের ক্ষেত্রফল যেহেতু বর্গাকার হয়, তার জন্য তার ক্ষেত্রফল হয় এ স্কোয়ার। তাহলে 6 মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 6 মাল্টিপ্লাইড বাই 4 ইজ ইকুয়াল টু 24 স্কোয়ার ইউনিট বা বর্গ একক, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একটি ফ্যানের দাম প্রথমে 28% কমানো হয় এবং তারপর 35% বৃদ্ধি পায়। ফলস্বরূপ ফ্যানের দাম 1215 টাকা হলে ফ্যানের আসল দাম কত। তো এটা হচ্ছে পার্সেন্টেজের রেকারিং প্রফিট অ্যান্ড লসের সওয়াল, যেখানে আমাদের যদি ফ্যানের যে টোটাল প্রাইস অর্থাৎ অ্যাকচুয়াল প্রাইস যদি পি ধরি, তাহলে সেটা কীভাবে চেঞ্জ হয়েছে দেখো। প্রথমে হচ্ছে 28% কমানো হয়েছে, তাহলে 100 থেকে যদি 28% কমানো হয়, তাহলে এখন দাম কত হবে 72%। 72%কে আমরা লিখতে পারি 72/100। তারপরে এই দামটা আবার বৃদ্ধি পেয়েছে 35%, তাহলে 35%কে আমরা লিখতে পারি, যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে 135% করার জন্য আমরা লিখতে পারি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে কমা বাড়ার মধ্য দিয়ে ফ্যানের দাম এখন দাঁড়িয়েছে 1215 টাকা। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পেলাম সেটা কাটাকাটি করলে আমাদের পি এর ভ্যালুটা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফ্যানের আসল দাম। তাহলে এইগুলোকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি, তাহলে 100গুলো উপরে যাবে, 100 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 72, আর এখানে মাল্টিপ্লাইড বাই হবে 135। তাহলে এইটা হচ্ছে আমাদের পি এর যে ভ্যালু অর্থাৎ ফ্যানের যে আসল দাম। তাহলে এটা ক্যালকুলেশন করব, তাহলে পি ইজ ইকুয়াল টু এটা। এবার দেখো 72কে যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে এখানে পাই 18, 100কে 4 দিয়ে কাটলে পাই 25। তারপরে যদি আমরা দেখো উপরে 12 15 যেটা আছে সেটা 5 আর 6 7 8 9, তাহলে এর ডিজিট সাম আসছে 9, তাহলে এটা 9 দিয়ে কাটবে। তাহলে এখানে 18কে যদি 9 দিয়ে কাটি তাহলে পাই 2, আর 1215কে 9 দিয়ে কাটলে প্রথমে 1 দিয়ে যাবে, তারপরে 3 থাকবে 31 হবে, 3 9 27, তাহলে এখানে 3 দিয়ে যাবে, 27 থেকে 21 থেকে যদি 27 বাদ দিলে তাহলে 4 45, 5 9 45, তাহলে 135। এবার দেখো 2 দিয়ে যদি আবার আমরা 100 কাটি, তাহলে এখানে পাবো 50, আর 135 কাটলো, তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম 50 মাল্টিপ্লাইড বাই
25, তাহলে 5 × 25 হয় 125, 125 আর তার সাথে 0, তাহলে ফ্যানের যে আসল দাম সেটা ছিল 1250 টাকা, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12% থেকে দিয়েছে, যেখানে বলেছে শোভা একটি আবাসিক এলাকায় 6 লাখ টাকার একটি ছোট্ট প্লট কিনেছিলেন এবং 20% লাভে লক্ষিতার কাছে বিক্রি করেছিলেন। লক্ষিতা পরবর্তীতে 10% লোকসানে দীনেশের কাছে এটি বিক্রি করেন। প্লটের জন্য দীনেশ কত টাকা দিয়েছিলেন? অর্থাৎ এখানে আমাদের টোটাল যে 6 লাখ টাকা ছিল সেটা দুজনের কাছে পরস্পর বিক্রি হয়েছে এবং প্রথমে এর লাভ হয়েছে, একজনের লাভ হয়েছে 20% এবং পরে এর উপর 10% লোকসান হয়েছে। তাহলে শেষে যে কিনেছে অর্থাৎ দীনেশ কিনেছে, তাহলে দীনেশ সেই প্লটটির জন্য কত টাকা পে করেছিল এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দীনেশের প্রথমে আমাদেরকে পার্সেন্টেজ যেগুলো দেওয়া আছে, তাহলে 20% মানে আমরা লিখতে পারি কত, 20/100, তার মানে হচ্ছে 1/5। এগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, কেননা পরীক্ষায় খুব সময় কম। তার জন্য এখানে বলেছে 20% লাভ, 20% লাভ মানে 5 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট লাভ হয় সেটাকে আমরা লিখতে পারি 6/5 ভগ্নাংশে। আবার বলেছে 10% ক্ষতি, তাহলে 10% মানে আমরা কত জানি 10/100, তার মানে এখানে 1/10, সেটাতে 10 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট ক্ষতি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, 9/10। এই দুটো ভগ্নাংশকে আমরা কাজে লাগাবো। তাহলে দীনেশ কত টাকায় কিনেছিল? তাহলে দীনেশের যে ক্রয় মূল্য সেটা হচ্ছে টোটাল আমাদের যে দাম সেটা ছিল 6 লাখ, এটা ছিল আমাদের দাম। তাহলে প্রথমে বলেছে 20% লাভ হয়েছে, তার মানে এইটা মাল্টিপ্লাইড বাই 6/5, 20% লাভ মানে এইটা, আর তার সাথে হচ্ছে 9/10 এটা হচ্ছে, তারপরে হচ্ছে লস হয়েছিল। তাহলে এই যে ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমরা দীনেশ কত টাকা পে করেছিল সেটা বার করতে পারবো। তো এখানে দেখো কাটাকাটিটা একদমই সহজ, সেখানে হচ্ছে 10-এর 0 আর 6 লাখের 0 যদি কাটি, তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5×12 = 60 আর 3টে 0 হবে। তাহলে এখানে কত পাবো, 6 9 54 না করে আমরা যদি 6 মাল্টিপ্লাইড বাই 12 করি তাহলে এখানে পেয়ে যাবো 72,000 মাল্টিপ্লাইড বাই 9। এবার যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে 9 2 হচ্ছে 18, 8 হাত থেকে 1, 7 9 হচ্ছে 63 আর 2 হচ্ছে 64 আর তার সাথে 3টে 0। তাহলে এইটা হয়ে যাবে 6,48,000 দিনে সেই ফ্ল্যাটটি কিনেছিল। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13, কোনো এক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় সংস্কৃত, ইংলিশ, ম্যাথামেটিক্স, সোশ্যাল এবং কম্পিউটার সায়েন্সে টোটাল নাম্বার পেয়েছে 62, 58, 72, 58 এবং 83 করে প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার পেয়েছে। তাহলে আমাদেরকে বলেছে যে তার নাম্বারের যে অ্যাভারেজ সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্সে তার যে অ্যাভারেজ সেটা তার সংস্কৃত, ইংলিশ এবং ম্যাথামেটিক্সের যে অ্যাভারেজ সেটা থেকে কত বেশি হবে। তো আমাদের প্রথমে 3টে সাবজেক্টের অ্যাভারেজ বার করতে বলেছে এবং পরে 3টে সাবজেক্টের অ্যাভারেজ বার করতে বলেছে এবং তাদের মধ্যে ডিফারেন্স কত সেটা বলেছে। তাহলে প্রথমে আমাদের কিসের অ্যাভারেজ বলেছে, প্রথমে আমাদেরকে বলেছে ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ প্লাস সোশ্যাল সায়েন্স প্লাস কম্পিউটার সায়েন্স, তাহলে এইটার অ্যাভারেজ কত হবে। সে ম্যাথসে পেয়েছে দেখো 72, সোশ্যাল সায়েন্সে পেয়েছে 58 এবং কম্পিউটার সায়েন্সে পেয়েছে 83 ডিভাইডেড বাই 3, তার মানে এইটা পেয়ে যাবো আমরা এদের অ্যাভারেজ এই 3টে সাবজেক্টের। তাহলে এটা যদি অ্যাড করি তাহলে 8 আর 2 হয় 10 আর 3 হচ্ছে 13, 3 হাতে থাকে 1, 7 আর 5 হচ্ছে 12 আর 8 হচ্ছে 20 আর হাতের আগে হচ্ছে 21, তাহলে 21, 3 মানে 213 ডিভাইডেড বাই 3, তার মানে এইটা আমরা পাবো 3 7 21 আর 1, তার মানে এটা পাবো 71। তাহলে এখানে আমরা প্রথম যে 3টে সাবজেক্টের অ্যাভারেজ সেটা পেলাম 71 পেলাম। এবার আমরা বার করব যে সেকেন্ড যে 3টে সাবজেক্টের অ্যাভারেজ আমাদের বার করতে বলেছে সেটার অ্যাভারেজটা কত হবে। তো সেকেন্ডে কোন কোন সাবজেক্ট আমাদেরকে বলেছিল সেকেন্ড ক্ষেত্রে, তাহলে এখানে আমাদেরকে বলেছে যে সোশ্যাল সায়েন্স সংস্কৃতে প্লাস ইংলিশে প্লাস গণিত বা ম্যাথামেটিক্সে, তাহলে এখানে তার টোটাল নাম্বার কত হবে। সে সংস্কৃত পেয়েছিল 62, তারপরে ইংলিশে পেয়েছে সে 58 এবং অঙ্কে পেয়েছে 72 ডিভাইডেড বাই এটা 3 হবে। তাহলে এখানে যদি 8 আর 2 যদি যোগ করি তাহলে 10 আর 2 হচ্ছে 12, 2 হাতে থাকে 1, তাহলে 5 আর 6 হচ্ছে 11 আর সাথে হচ্ছে 18 আর হাতের হাক্কা হচ্ছে 19, তাহলে এখানে আমরা 192 ডিভাইডেড বাই 3 পাবো। তাহলে এটাকে যদি ডিভাইড করি তাহলে এখানে পাবো 3 6 18 আর 3 3 4 12, তাহলে এখানে পাবো 64। এবার বলেছে প্রথম যে অ্যাভারেজটা পেলাম 71 সেটার থেকে 64টা কত কম বা 71টা 64-এর থেকে কত বেশি। তাহলে এখানে আমরা কত পাবো, 71 থেকে 64 মাইনাস করলে এইটা আমরা পেয়ে যাব 7। তাহলে আমাদের এখানে অ্যান্সার নাম্বার অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। সরল সুদে জমা করা টাকার পরিমাণ 3 বছরে হয় 1020 টাকা এবং 2 বছরে হয় 980 টাকা, তাহলে জমাকৃত অর্থ কত ছিল। তো এই অঙ্কটা সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছে, যেটা হচ্ছে খুবই সহজ। তাহলে আমাদের 2 বছরে যদি টাকার পরিমাণ 3 বছরে যদি 1020 টাকা এবং 2 বছরে যদি 980 টাকা হয়, তাহলে আমরা 1020 থেকে যদি 980 বাদ দিই তাহলে আমরা কত পাবো,
1020 থেকে যদি 980 মাইনাস করি তাহলে এখানে 0, এখানে পাবো 40, তাহলে এই 40 যেটা পেলাম সেটা পেলাম 1 ইয়ারের ইন্টারেস্ট অর্থাৎ 1 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ যদি 40 টাকা হয় তাহলে এটা 2 বছরে কত হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে 2 বছরের সুদ পেয়ে যাবো হচ্ছে 80 টাকা। তাহলে এইটা হচ্ছে 2 বছরের সুদ। কিন্তু আমাদেরকে দেখো 2 বছরে বলেছে আমাদের টোটাল টাকা হয় 980 টাকা, আর 2 বছর হচ্ছে সুদ বলেছে আমাদেরকে 80 টাকা পেয়েছি। তাহলে 980 হচ্ছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট প্লাস হচ্ছে আসল বা প্রিন্সিপাল, তার মধ্যে যদি 80 টাকা আমাদের সুদ হয় তাহলে প্রিন্সিপাল কত হবে, প্রিন্সিপাল হবে 980 মাইনাস 80, তাহলে এইটা আমাদের হয়ে যাবে 900 টাকা আমাদের আসলের পরিমাণ, যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 15 বলেছে সমৃদ্ধি 26% লোকসান একটি সোনার আংটি বিক্রি করেছিলেন। যদি আংটির দাম 38,500 টাকা হয় তাহলে সোনার আংটিটির বিক্রয় মূল্য কত ছিল। তো এখানে আমাদের বলেছে টোটাল দাম যেটা আছে সেটা থেকে আমাদের বলেছে 26% লোকসান বা লসে বিক্রি করার পরে বিক্রয় মূল্য কত হবে। তো এখানে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস যদি আমরা বার করতে যাই তাহলে 38,500 থেকে আমরা 26% লস মানে 100 থেকে যদি 26 মাইনাস করি তাহলে এখানে আমরা পাই 74%। এটা পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আমরা নিচে হচ্ছে 100 দিয়ে ডিভাইড করব। তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি কাটি তাহলে আমরা কী পাবো, দেখো উপরে পাবো 385 মাল্টিপ্লাইড বাই 74কে যদি আমরা 70 + 4 লিখি মাল্টিপ্লিকেশনের সুবিধার জন্য, তাহলে এইটা আমরা মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এইটা আমরা করবো কী করে, প্রথমে আমরা এটাকে 70 দিয়ে মাল্টিপ্লাই করব। 70 দিয়ে মাল্টিপ্লাই করা মানে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে 5 7 হয় 35-এর 5, আর ডান দিকে শূন্যটা এখানে বসে যাবে। তাহলে 5 7 35-এর 5, হাতে থাকে 3, তারপরে 27 56, আর 3 হচ্ছে 59, 59 9, হাতে থাকে 5, তারপরে 5 3 7 21, আর 5 হচ্ছে 26, তাহলে এখানে পেলাম 26950। তারপরে এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4 5 হবে 20, 0 হাতে থাকে 2, তারপরে 4 8 হয় 32, আর 2 হচ্ছে 34-এর 4, হাতে থাকে 3, তারপরে 3 4 12, আর 3 হচ্ছে 15, তাহলে এইটা পেলাম 1540। আর তাহলে এটার সাথে অ্যাড করে দেবো, তাহলে এখানে 0, এখানে 9, এখানে হবে 4, 6 আর 7 আর 8, আর এখানে হবে 2, তাহলে এটা 28,490 টাকা হয়ে যাবে তার বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। যদি x-2 2x² + 12kx - 25k এর একটি গুণনীয়ক বা একটি ফ্যাক্টর হয় তাহলে আমাদেরকে k এর ভ্যালুটা বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক আগে আমরা সলভ করেছি, যেখানে এখান থেকে আমরা x-2 যেটা আছে সেটা = 0 করব। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু পাবো 2। তাহলে এই যে টোটাল যে আমাদের ফাংশনটা দেওয়া আছে সেটার সময় যদি আমরা f(x) ধরি তাহলে f(x) তার মানে আমরা x এর মান এখানে 2 বসাবো। তাহলে f2 যখন বসাবো তখন এই যে ফাংশনটা টোটালটার ভ্যালু আমরা 0 পাবো। তাহলে এই ভ্যালুটাতে আমরা x এর জায়গায় 2 বসিয়ে সেটাকে 0-এর সাথে ইকুয়েট করে আমরা সমীকরণটা সমাধান করে k এর মানটা বার করতে পারবো। তাহলে এখান থেকে যে সমীকরণটা দেওয়া আছে সেটাতে x এর জায়গায় যদি 2 বসাই তাহলে আমাদের কী কী আছে দেখো, প্রথম পার্ট আছে 2x² তাহলে মানে 2 × 2 প্লাস 12k × x মানে হচ্ছে 2 মাইনাস 25 × k এইটা হচ্ছে 0। তাহলে এখানে 2 মানে 4, আর তার সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো 8, প্লাস এখানে 12 2 হচ্ছে 24k পাবো মাইনাস 25k = 0। তাহলে 24k থেকে যদি 25k থেকে যদি 24k মাইনাস করি তাহলে এখানে -1 - k পাবো। তাহলে -kটাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে এখানে আমরা k = পেয়ে যাবো, আর 8টা এদিকে থেকে যাবে, তাহলে k = আমরা পেয়ে যাবো 8, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17 দুধ ও জলের একটি 25 লিটার মিশ্রণে 3:2 অনুপাতে দুধ এবং জল রয়েছে। মিশ্রণটিতে কত লিটার জল যোগ করা হলে মিশ্রণটিতে 50% জল থাকবে। তো এটা একদম সহজ অঙ্ক, আমরা রেশিও মেথড দিয়ে করার চেষ্টা করব। তো বলেছে প্রথমে যে দুধ এবং জল অর্থাৎ মিল্ক রেশিও ওয়াটটা ছিল সেটার অনুপাত ছিল 3:2। এইটা বলেছে কিছু পরিমাণ জল মেশানো হয়েছে, তারপর রেশিওটা হয়েছে 50%। তাহলে জল যদি 50% থাকে তাহলে সেটাতে দুধও 50% থাকবে, তাহলে এটার অনুপাত কত হবে, 1:1 হবে। তাহলে 3:2 যে রেশিওটা ছিল সেটা আমাদের জল মেশানোর পরে রেশিওটা হয়ে গেল আমাদের 1:1 হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এখানে 1:1। এবার এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করার কথা, এই অঙ্কগুলো আমরা আগে অনেকবার করেছি, যেখানে আমাদের শুধুমাত্র জল মেশানো হয়েছে, তাহলে আমাদের এখানে দুধের পরিমাণে কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রথমে যদি আমাদের 3 ইউনিট দুধ থাকতো তাহলে পরেও আমাদের 3 ইউনিট দুধ থাকবে, যেহেতু আমাদের দুধ মেশানো হয়নি তার জন্য তার পরিমাণে কোনো চেঞ্জ হবে না। তাহলে দ্বিতীয় যে অনুপাতগুলো আছে সেটাকে বাম এবং ডান উভয় দিকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দুধের অনুপাতটা দুদিকে সমান পাবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দুধের যে অনুপাত সেটা হবে, প্রথমে ছিল 3:2 এবং পরে হবে 3:3। তাহলে দুই ক্ষেত্রে দেখো আমরা দুধের পরিমাণটা সমান পেলাম, কিন্তু এখানে দেখো জলের পরিমাণ 2 থেকে 3 হয়েছে, তার মানে এখানে আমাদের 1 ইউনিট যে জল সেটা যোগ করা হয়েছে। তাহলে আমাদেরকে বার করতে হবে যে এই 1 ইউনিট জলের যে পরিমাণ সেটা আমাদের লিটারে কত। তো এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমাদের প্রথমে যে
টোটাল মিশ্রণ ছিল সেটা ছিল 25 ইউনিট, কিন্তু এখানে আমাদের অনুপাতের টোটাল মিশ্রণ ছিল 2 + 3 মানে হচ্ছে 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 25 লিটার। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে 1 লিটারের 1 ইউনিটের ভ্যালু, যেটা আমাদের জল মেশানো হয়েছে। তাহলে এখান থেকে আমাদের 1 ইউনিট মানে হচ্ছে 25/5, তার মানে হচ্ছে 5 লিটার হচ্ছে আমাদের টোটাল জল মেশানো হয়েছে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। 108 কিলোমিটার/ঘন্টা বেগে চলা একটি 360 মিটার লম্বা ট্রেনটি 12 সেকেন্ডে 90 কিলোমিটার/ঘন্টা বেগে বিপরীত দিক থেকে ছুটে চলা আরেকটি ট্রেনকে অতিক্রম করে। তাহলে অন্য যে ট্রেনটি সেটা দৈর্ঘ্য কত হবে আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমাদের বলেছে দুটি ট্রেনই গতিশীল। তাহলে গতিশীল মানে আমরা এখানে দুটো জিনিস পাবো, সেটা হচ্ছে আমাদের টোটাল ডিস্ট্যান্স একটা পাবো, টোটাল ডিস্ট্যান্স, এবং আমরা পাবো এখানে রিলেটিভ স্পিড। এবার এখানে আমাদেরকে দুটো জিনিস লক্ষ্য করা যায়। আমাদের বলেছে ট্রেন দুটি বিপরীত দিক থেকে ছুটছে, বিপরীত দিক থেকে ছোটা মানে আমাদের রিলেটিভ স্পিড যেটা হয় সেটা যোগ হয়ে যায়। তাহলে এখানে আমাদের স্পিড ছিল, একটা ছিল 108 কিলোমিটার/ঘন্টা এবং একটা ছিল 90 কিলোমিটার/ঘন্টা। তাহলে রিলেটিভ স্পিড আমরা কত পাবো, এটা পেয়ে যাবো 198 কিলোমিটার/আওয়ার। তাহলে 198 কিলোমিটার/আওয়ার যেটা পেলাম সেটাকে যদি আমরা কিলোমিটার/আওয়ার আছে, কিন্তু আমাদেরকে বলেছে এখানে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 12 সেকেন্ডে অতিক্রম যখন করছে তখন আমরা টোটাল যে ডিস্ট্যান্সটা কভার করছে সেটা কত হবে সেটা বার করব। তাহলে এখানে টোটাল যে ডিস্ট্যান্স কভার হচ্ছে সেটা হচ্ছে কত, 198 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমাদের স্পিড। এইটাকে যদি মিটার/সেকেন্ড করতে চাই তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হচ্ছে মিটার/সেকেন্ডের স্পিড। তাহলে 1 সেকেন্ডে যদি এত মিটার যায় তাহলে 12 সেকেন্ডে কত মিটার যাবে, তার মানে এইটা যেটা পেলাম সেটা হলো আমাদের টোটাল ডিস্ট্যান্স কভার করেছে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কী দেখবো, দেখো 6 দিয়ে যদি আমরা 18 কাটি তাহলে পাবো 3, 6 দিয়ে 12 কাটলে পাবো 2। তারপরে দেখো 3 দিয়ে যদি 198 কাটি তাহলে এখানে পাবো 3 6 18, এক থাকে তাহলে 318। তাহলে এটা পেলাম আমরা হচ্ছে 66 × 10, এইটা পেলাম আমরা টোটাল যে ডিস্ট্যান্সটা কভার করবে। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে 660 মিটার পাবো, যেহেতু আমরা এটাকে মিটার/সেকেন্ডে করেছিলাম। তাহলে এইটা পেলাম দুটি ট্রেন যে টোটাল ডিস্ট্যান্স কভার করবে। আবার আমরা জানি যে টোটাল ডিস্ট্যান্স যখন দুটি ট্রেন একে অপরকে কভার করে তখন তাদের দূরত্ব বা দৈর্ঘ্য যেটা হয় তাদের যোগফলকে অতিক্রম করে। তাহলে এখানে আমাদের একটা ট্রেন যদি 360 মিটার হয় আর দুটো ট্রেনের অতিক্রান্ত দূরত্ব যদি 660 মিটার হয়, তাহলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্যের মধ্যে লুকিয়ে আছে। তাহলে 660 মাইনাস 360, তার মানে 300 মিটার পেয়ে যাবো আরেকটা ট্রেনের দৈর্ঘ্য, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। একটি ট্রাপিজিয়াম আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1720 মিটার স্কোয়ার। এর সমান্তরাল বাহুগুলির মধ্যে দূরত্ব দেওয়া আছে 40 মিটার এবং সমান্তরাল বাহুর একটি দেওয়া আছে 48 মিটার। তাহলে অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত হবে? তো এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে ট্রাপিজিয়াম কেমন হয়, সমান্তরাল বাহুগুলো কোথায় অবস্থান করে এবং তাদের মধ্যে দূরত্বটা আমরা কীভাবে আঁকবো। তাহলে প্রথমে যদি আমি একটা ট্রাপিজিয়াম আঁকার চেষ্টা করি, তাহলে এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের ছবি। তাহলে এইটা হচ্ছে এ যেটা নাম দিলাম সেই বাহুটা এবং বি যেটা নাম দিলাম নিচের, সেইটা হচ্ছে পরস্পরের সাথে সমান্তরাল। তারপর আমাদেরকে বলা আছে যে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহু দুটি মানে হচ্ছে এ আর বি, তাদের মধ্যে দূরত্ব আমরা এখান থেকে ধরতে পারি, সেটাকে আমরা ট্রাপিজিয়ামের হাইট বলি। সেটা আমাদের দেওয়া আছে 40 মিটার। তাহলে আমাদের বলা আছে যে ক্ষেত্রফল, তাহলে আমরা ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হয় হাফ মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল মাল্টিপ্লাইড বাই এইচ। এইটা হচ্ছে আমাদের টোটাল যে ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা সমান্তরাল বাহুর একটা বাহু লেন্থ দেওয়া আছে, তাহলে আরেকটা বাহু বার করব। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে এ হাফ ইন্টু একটা বাহু যদি আমরা এ ধরি সেটার দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া আছে 48 মিটার। তাহলে 48 প্লাস বি যদি আমরা ধরি যে বার করতে হবে, তাহলে বি ইন্টু এর দুটোর মধ্যে দূরত্ব বা হাইট আমাদেরকে দেওয়া আছে 40 মিটার ইজ ইকুয়াল টু এই যে পুরো যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে আমাদেরকে 1720 মিটার স্কোয়ার। তাহলে এইটা যদি আবার কাটাকাটি করি তাহলে দেখো 2 দিয়ে যদি আমরা 40 কাটি তাহলে পাবো 20, আর এখানকার 20 আর এখানকার শূন্য যদি কাটি, আবার 2 দিয়ে 172কে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো এখানে 86। তাহলে আমরা শেষ পর্যন্ত কী পেলাম দেখো 48 প্লাস বি ইজ ইকুয়াল টু 86। তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো কত, 86 মাইনাস 48, তাহলে আমরা পেয়ে যাবো এটা 38 মিটার। অর্থাৎ আরেকটা যে বাহুর দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে গেলাম 38 মিটার। এবার এখানে আমি বলতে পারো যে বিটাকে আমরা বড় ধরে দিলাম, তাহলে বি এর ভ্যালুটা ছোটো আসলো কেন? তুমি এখানে বি এবং এ ইন্টারচেঞ্জেবলি ধরতে পারো, যেটা খুশি, তাহলে এখানে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর 38 মিটার। আজকে শিফটের লাস্ট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 20 দিয়েছে একটা পাই চার্ট থেকে, যেখানে আমাদেরকে বলেছে পাই ডায়াগ্রাম একটা দেওয়া আছে, সেখানে এক্সপোর্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ফ্যাব্রিক্স ইন ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়া ডিউরিং 2015, মানে 2015 থেকে 15 বিভিন্ন টাইপস অফ ফ্যাব্রিকের যে এক্সপোর্টের ডেটা সেটা আমাকে দেওয়া আছে। যেমন এ টাইপের এক্সপোর্ট বলা আছে আমাদেরকে 72,
ডিগ্রি এক্সপোর্ট করা হয়েছে, বি এর হচ্ছে 45, সি এর হচ্ছে 18, এরভাবে আমাদেরকে ডেটাগুলো দেওয়া আছে। তারপর বলেছে ইফ দ্য ইনকাম ফ্রম টন অফ ফ্যাব্রিক এ ইজ 3 টাইমস অফ টন অফ ফ্যাব্রিক বি, দেন দ্য রেশিও বিটুইন দ্য ইনকাম অফ এ অ্যান্ড বি। তাহলে এ অ্যান্ড বি টাইপের যে ফ্যাব্রিক এক্সপোর্ট করে আমাদের যে ইনকাম হয়েছে সেটার যে রেশিও সেটা কত হবে আমাদের বার করতে বলেছে। তাহলে একটা কন্ডিশন দেওয়া আছে, সেখানে হচ্ছে এ থেকে যে ইনকাম হয় বা ফ্যাব্রিকের যে দাম সেটা হচ্ছে এ যে ফ্যাব্রিক থেকে ইনকাম সেটা হচ্ছে সি এর 3 গুণ, তাহলে 3C লিখতে পারি। তাহলে এ বাই সি ইজ ইকুয়াল টু 3/1, এইটা আমরা করতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা এ ইজ ইকুয়াল টু যদি আমরা ধরি 3x এবং সি ইজ ইকুয়াল টু যদি ধরি এক্স, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 টন ফ্যাব্রিকের প্রতি ইনকাম। এবার এখানে আমাদের বলেছে দেখো এ যে টোটাল যে ফ্যাব্রিকের প্রোডাকশান বা এক্সপোর্ট সেটা হচ্ছে 72 এবং সি এর যে এক্সপোর্ট সেটা হচ্ছে আমাদের 18। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিগ্রিতে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে টনে বার করার দরকার নেই, কেননা দুটো ক্ষেত্রে আমাদের ডিগ্রি কম্পারিজন হবে, তাহলে ডিগ্রি কেটে যাবে, তাহলে এখানে আমাদের টনটা বার করার দরকার নেই। তারপর বলেছে টোটাল ইনকাম অফ এ অ্যান্ড সি এর মধ্যে ডিফারেন্স। তাহলে এর ইনকাম যদি 1 টনে যদি 3x হয় তাহলে 3x মাল্টিপ্লাইড বাই 17, তাহলে এদের রেশিওটা হবে এ রেশিও সি, তাহলে 3x মাল্টিপ্লাইড বাই 72, তার সাথে রেশিও কত হবে এক্স মাল্টিপ্লাইড বাই 18, তাহলে এক্স আর এক্স কাটবে, আর 18 দিয়ে যদি আমরা 72 কাটি তাহলে এখানে পাবো 4, তাহলে 3 4 হচ্ছে 12, এটা হচ্ছে এর ভ্যালু এবং সি এর ভ্যালু কিছু নয়, তার মানে 1, তাহলে এটা হয়ে যাবে এ এন্ড সি এর যে রেশিও সেটা হয়ে যাবে 12:1, অর্থাৎ অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর।